লোনের পাশে মার্বেল বাঁধা রাস্তায় কালো গাড়িটি দাঁড়িয়ে আছে বাড়ির সামনে। ভেতরে আনভির আছে কিনা বোঝা গেল না। আমি দাঁড়ানো মাত্রই ভেতর থেকে দরজা খুলে দিলেন আনভির। গাড়িতে বসে পড়ি আমি। আনভির দিকে তাকানো মাত্রই আমি স্তব্ধ হয়ে গেলাম। একটা সাদা শার্টের উপর ব্ল্যাক ব্লেজার আর ব্ল্যাক প্যান্ট পরাতে দারুণ মানাচ্ছে ওনাকে। সকালে এটা পরে বের হননি, বোঝাই যাচ্ছে পরবর্তী সময়ে পড়া। আমি আড়ষ্ট গলায় বললাম, গুড ইভিনিং। প্রত্যুত্তর দিলেন না উনি। ঠায় ভাবে তাকিয়ে রইলেন আমার দিকে কিছুক্ষণ। এমন চাহনিতে আমি অপ্রস্তুত না হয়ে পারলাম না। অস্থির দৃষ্টিতে এই দিক ওদিক তাকাতে থাকলাম। তাই নিস্তব্ধতা গ্রাস করে ফেলেছে সবকিছু। পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে যাচ্ছে। আনভির ঘোর লাগা কণ্ঠে ডেকে বললেন, আহি, জি। আনভির ঠোঁট ভিজালেন হালকা করে, ভারী কণ্ঠে ফোঁস করে বললেন, আমার তোমার মতো একটা কিউট মেয়ে বেবি চাই, বুঝলে? তাই নিজেকে প্রস্তুত রাখবে। আজকাল তুমি যেভাবে আমায় পাগল করছো, হয়তো কদিন পরই বাবা মাকে সুসংবাদ দিতে হবে। আমার তোমার মতো একটা কিউট মেয়ে বেবি চাই, বুঝলে? তাই নিজেকে প্রস্তুত রাখবে। আজকাল তুমি যেভাবে আমায় পাগল করছো, হয়তো কদিন পরই বাবা মাকে সুসংবাদ দিতে হবে। আনভিরের নিভু নিভু কণ্ঠে এমন কথা শুনে কান গরম হয়ে গেল আমার। সামনের পথ থেকে দৃষ্টি সরিয়ে তাই বড় বড় চোখ করে তাকালাম আনভিরের দিকে। ওনার চোখ মুখের ভাব প্রতিক্রিয়াহীন, তবে ঠোঁটে বিদ্যমান খুবই সূক্ষ্ম এক ধরনের হাসি। এই হাসির মর্ম বুঝতে পারাতে আমার শরীর দিয়ে অদ্ভুত এক শীতল স্রোত বয়ে গেল। মাথা হয়ে গিয়েছে শূন্য। আমায় এভাবে দেখে আনভির কথা না বলে গাড়ি স্টার্ট করলেন। এবার জিজ্ঞেস করলেন, আর ইউ রেডি? চমকে উঠলাম আমি। উনি কি আমায় বেবি নেওয়ার জন্য প্রস্তুতি নেওয়ার কথা বলছেন? আল্লাহ, আমি তো ভেবেই অজ্ঞান হওয়ার উপক্রমে আছি। আর এই লোক তো সে কথা বলেই আমার জান কেড়ে নেবে। আমি অস্বস্তি নিয়ে বললাম, মোটেও না। আনভীর আমার দিকে তাকিয়ে দুষ্টু হাসি দিলেন। সিট বেল্ট খুলে আচমকে এগিয়ে এলেন আমার কাছে। তৎক্ষণাৎ ওনার এমন কাণ্ডে বাকশূন্য হয়ে গিয়েছি আমি। নিজের অবস্থান থেকে 2 কদম পিছিয়ে সিটের সাথে ঘেঁষে বসে ভয়ার্ত চোখ করে ওনার প্রতি দৃষ্টি আবদ্ধ করলাম। আর আমার ভাবনা উড়িয়ে নিঃশব্দে সিট বেল্ট লাগিয়ে দিলেন উনি। কানের কাছে ফিসফিসিয়ে বললেন, বেবি নেওয়ার জন্য প্রস্তুত হতে বলি নাই মিসেস, জিজ্ঞেস করছিলাম যে এখন যাওয়ার জন্য প্রস্তুত কিনা। আমি সচকিত হয়ে হ্যাঁ প্রত্যুত্তর দিলাম। আমি ভেবেছিলাম কি আর উনি বলছেন কি। আমি সরে এলেন আমার কাছ থেকে, গাড়ির স্টিয়ারিং ঘুরিয়ে রোড সাইডে নিয়ে গেলেন। এবার ব্যাক মিররের দিকে তাকিয়ে একবার রাস্তা পরখ করে আমার উদ্দেশ্যে অস্ফুট স্বরে বললেন, I like your dirty mind. লজ্জায় জবুথবু হয়ে বসে আছি আমি। এসি চলা সত্ত্বেও কপালে জমে উঠেছে বিন্দু বিন্দু ঘাম। আনভির নীরবে ড্রাইভ করছেন। আমি একটা কথাও বলিনি অস্থিরতায়। হঠাৎ মোবাইলে কলের আওয়াজে আবার ধ্যান ভাঙলো। স্ক্রিনে ভেসে উঠল ধ্রুব স্যার লেখাটি। আনভির ড্রাইভ করা অবস্থাতেই একবার আমার মোবাইলের দিকে আর একবার আমার মুখের দিকে শীতল দৃষ্টিতে তাকালেন। তড়িঘড়ি করে তাই মোবাইল রেখে দিই আমি। কিন্তু কিছুক্ষণ পর আবারও কল আসতেই হতাশায় হাঁসফাঁস করতে থাকলাম। এবার কল কেটে দেওয়ার জন্য মোবাইল হাতে নিতেই আনভির বাধা দিলেন আমায়। বললেন, কল রিসিভ করো। আমি অপ্রতিভ হয়ে পড়লাম। তাই জিজ্ঞেস করলাম, রিসিভ করব? রিসিভ করে আমার কাছে দাও। আমায় আরো এক ধাপ অবাক করে দিয়ে বলে ফেলেন আনভির। আমি তাজ্জব বনে গেলাম। পাগল টাগল হয়ে গেলেন নাকি? আপনি কি কথা বলবেন? আনভির কথা বাড়ালেন না। এক হাতে ড্রাইভ করতে করতে অন্য হাত দিয়ে খপ করে ধরে ফেলেন আমার হাতের মোবাইলটি। রিসিভ করে বললেন, হ্যালো। অপর পাশে হয়তো হকচকিয়ে গিয়েছেন ধ্রুব স্যার। আমায় কল দিয়ে হঠাৎ পুরুষালী কণ্ঠ শুনে হয়তো খেয়ালই করেননি এই পুরুষালী কণ্ঠের অধিকারী মানব আসলে ওনারই বন্ধু। বস্তুত এটাই স্বাভাবিক ব্যাপার। অপর পাশে ধ্রুব স্যার বললেন, হ্যালো, এটা কি আহির নাম্বার? হ্যাঁ, এটা আহি নাম্বার অ্যান্ড আমি ওর উঠবি। এনি প্রবলেম? আমি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকি ওনার দিকে। অপর পাশে হয়তো ধ্রুব স্যারও রীতিমতো থতমত খেয়ে গিয়েছেন। বলে উঠলেন, আহির উঠবি আপনি? কই, আমায় তো আহি কিছু বললো না। আনভির বিদ্রুপ স্বরে বললেন, যতটুকু আমি জানি আপনার সাথে আহির প্রফেশনাল লাইফ ছাড়া আর কোনো পার্সোনাল কথা হওয়ার কথা না, ডক্টর ধ্রুব। আপনি আমার কথাও জানেন? তো জানবো না? আহি সবকিছুই বলেছে ওর প্রফেশনাল লাইফের কথা, এমনকি আজকে আপনি ডিনারের অফার করেছেন সেটাও। কিন্তু কি করবো বলুন, আমার উড বি ওয়াইফ মানে তো ওয়াইফই হয়। আর তাই আজকে আমি অফার করেছিলাম ডিনারে যাব। আমার কথা বেচারে আর ফেলতে পারেনি। ও, এখন বুঝলাম আহির সেই জরুরি প্রোগ্রামের কথা। আপনার সাথে কথা বলে ভালো লাগলো।
আহি তো আপনাকে বড় ভাইয়ের মতোই সমীহ করে। প্রবলেম নট ব্রাদার, আমাদের বিয়ে হলে আমি সব আহি, আমাদের বিয়েটা হয়ে গেলে আমি সহ আহিকে আর একবার আপনার বাসায় ডিনারে দাওয়াত দিবেন, কেমন? রাখি তাহলে। বলি টুট টুট করে কলটা কেটে দিলেন আনভীর। এতক্ষণ আমার চোখ বিস্ময়ে বিমূঢ় হয়েছিল। এইমাত্র কী সব বললেন উনি ধ্রুব স্যারকে? কল কাটা মাত্র আমি খপ করে হাতিয়ে নিলাম মোবাইলটা। অবাক মিশ্রিত গলায় বলে উঠলাম, কী সব বললেন আপনি ওনাকে? কিসব বলেছি? এই যে আপনি আমার উঠবি, বিয়ে করবেন, আরো কত কি। তো সত্য বলতে চাও যে তুমি আসলে আমার কে? চুপ হয়ে গেলাম। আনভীর খানিকটা হেসে ব্যস্ততম নগরীর পথে মনোনিবেশ করলেন আবারও। গাড়ির স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে বললেন, তবে যাই বলো না কেন, যদি ধ্রুব জানে যে ওই মানুষটা ওর নিজেরই বন্ধু এ আর কে, নির্ঘাত হার্ট অ্যাটাক করবে। কথাটা সত্য বটে। আমি কিছু না বলে ঠোঁট চেপে হাসি দিলাম তাই। নেটফ্লিক্সে কে ড্রামা ছেড়েছে নীলু। ওদের বাসায় সচরাচর নেটফ্লিক্স দেখা হয় না, তবে আনবীরের বাড়িতে এসে ভালো একটা সুযোগ পেয়েছে। আহি যাওয়ার পর সেই যে ড্রয়িং রুমে টিভি দখল করে বসলো আর সরল না। নুরিয়াপা একটু পর পর পপকর্নতে তো জুস না হয় অন্য কিছু এনে দিচ্ছে। এদিকে নাহিদ 1 ঘন্টার একটা ঘুম দিয়ে এসে দেখলো নীলু সেখানেই আছে যেখানে দেখে গিয়েছিল রুমে। ক্ষান্ত হলো নাহিদ। তখনও নীলু টিভিতে মন দিয়ে ছিল, এখনো সেভাবেই আছে দেখে কথা বাড়ানোর সুযোগ পেল না। ডাইনিং টেবিলে খাবারের ঢাকনাগুলো উঠিয়ে দেখলো যে খাবার কি কি আছে। তারপর নীলুর কাছে এসে বলে উঠল, ডিনার করবে না? নীলু টিভি থেকে দৃষ্টি সরিয়ে তাকালো নাহিদের দিকে। পরনে একটা লাইট ইয়েলো টি শার্ট, যার বুকে বোল্ড ব্ল্যাক ওয়ার্ডে এন লেখা, সাথে পড়েছে গ্রে ট্রাউজার। ঘুম থেকে উঠে এসেছে বলে মুখটা অন্যরকম লাগছে। নীলু কিছুক্ষণ হাঁ করে তাকিয়ে রইল নাহিদের দিকে। এর চেহারা অনেকটাই এআরকের গঠনের, বিশেষ করে চোয়ালের দিকটা। হয়তো এআরকের কাজিন বলে এতটা মিল। বলছে যে ডিনার করবে না। নাহিদের আবার ডাকাতে ধ্যান কাটলো নীলুর। এভাবে ফেলফেলিয়ে মানুষটার দিকে তাকিয়ে থাকাতে এবার লজ্জা পাচ্ছে বেশ। টিভি স্ক্রিনের দিকে তাকিয়ে বলে উঠল, আপু আসলে খাবো। ভাবি ডিনার করতে গিয়েছে আনবে ভাইয়ের সাথে। উনি কি ভাবিকে না খাইয়ে নিয়ে আসবে? নাহিদের এমন কথায় নীলুর ভাব বদলালো না। নির্বিকার কণ্ঠে বলে উঠল, ক্যান্ডেল লাইট ডিনারে খাওয়া কম, রোমান্স বেশি হয় বস। আপনি সিঙ্গেল মানুষ তো বুঝবেন না। ক্যান্ডেল লাইট ডিনারে খাওয়া কম, রোমান্স বেশি হয় বস। আপনি সিঙ্গেল মানুষ তো বুঝবেন না। নাহিদ বিস্ময়ে তাকালো নীলু নামের মেয়েটার দিকে। বয়সে ছোট ছোট মনে হলো, কথার ধার এমন যে স্তব্ধ না হয়ে পারল না। খানিকটা অবাক হয়ে বলল, এভাবে নিজের বন্ধুর ভাইয়ের নামে এমন কথা বলতে বুক কাঁপে না? ওমা, বুক কাঁপবে কেন? আমি কি আপনার মতো ভিতুর ডিম যে এআরকের এক ধমকেই হাঁটু কাঁপাকাঁপি স্টার্ট করব? আই নো মিস্টার যে এআরকে চরম লেভেলের রোমান্টিক। আপনার জায়গায় আমি হলে বিয়ের জন্য হতাশায় হাঁসফাঁস না করে ফ্রিতে সিন দেখতাম। তাহলে কষ্ট করে আর কে ড্রামা দেখতে হতো না। এই প্রথম মনে মনে অপমানিত বোধ করলো নাহিদ। বলে উঠল, কে বলেছে তাদের দেখে আমি হতাশায় আশ্বাস করি? আমি কিন্তু জানি যে আপুর বার্থডেতে আপনি তাকে কি গিফট করেছেন। সাথে আপু এটা বলেছিল না যে আপনার জন্য আপু সখিনা খালাকে নিয়ে আসবে। শেষ কথাটা নীলু বলে উঠল বিদ্রুপ সুরে। নাহিদ খুনাক্ষরেও ভাবেনি যে আহি একথা নীলুকে বলে দিবে, তাই বিস্ময় নিয়ে বলল, ভাবি এই কথা বলেছে আপনাকে? তো বলবে না, দেবর আগে নাকি বোন আগে? নীলুর এক কথায় নাহিদ কিছু না বলে চুপচাপ ডাইনিং টেবিলে পা বাড়ালো। আজ আহির জন্য ওর মান সম্মান সব ব্লাস্ট হয়ে গিয়েছে। হতাশায় তাই আহির উদ্দেশ্যে বলে উঠল, আপনার নামে আসলে মানহানির মামলা করা উচিত ভাবি। এআরকে হিসেবে সবার কাছে একটা বিশেষ খ্যাতি পাওয়াতে খুব বেশি জায়গায় যাওয়ার সুযোগ নেই আনভীরের। আর তা যদি ঘনবসতিপূর্ণ হয় তবে তো একেবারেই না। সেই সুবাদে উনি আমায় নিয়ে বেশ দূরেই একটা জায়গায় এসেছেন। জায়গাটা অবশ্য ঢাকার বাইরে নয়, তবে আনভীরের বাসা থেকে জট পেরিয়ে বেশ দূরেই বলা যায়। 1 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে গিয়েছিলাম লিটল ফ্লাওয়ার নামের রেস্টুরেন্টটিতে। নাম যেমন অদ্ভুত, ডেকোরেশনও ছিল অদ্ভুত। নিচতলায় মানুষ থাকলেও উপরতলা পুরো খালি ছিল একেবারে। সামনে একটা খোলা স্পেস থাকায় সেখানে ফুল গাছ বুনন করা ছিল, আর ভেসে আসছিল অদ্ভুত কিছু ঘ্রাণ। আকাশটা মেঘলা ছিল আজ, ক্ষণে ক্ষণে চমকে উঠছে পরিবেশ। হালকা ছিমছাম হওয়ায় আর মৃদু আলোয় পরিবেশনে খাবারগুলো থেকে আনভীরের চাহনি কাবু করে ফেলেছিল আমায়। সামনে জ্বলন্ত 2-3টে ক্যান্ডেল দপদপ করছে, হয়তো একটা পাল্টা প্রবাহেই তা নিভে যাবে।
আমি 2 হাত নিরাপদ দূরত্বে দিয়ে দিলাম যাতে বাতাসের প্রবাহে সেটা বন্ধ হয়ে না যায়। আনভীর নিরুদ্বেগে বললেন, বন্ধ হবে না এটা, তুমি হাত সরিয়ে নিতে পারো। তাই করি আমি। স্পুন দিয়ে খাবার মুখে পুরে নেওয়ার পর ভাবতেই পারছি না কি করব। আনভীরও আছেন নিঃশব্দে, সেই সাথে আমিও। কি দিয়ে কথা আগাবো সেটা খুঁজে না পেয়ে মনে মনে বেজায় বিরক্ত হলাম। নীলু ঠিকই বলে, আসলেই আমি একটা কাঠি। কি ভাবছো এত তুমি? আনভীরের কথায় পলক ফেললাম আমি। মিষ্টি হেসে বললাম, কিছু না। দেখে তো মনে হচ্ছে তুমি গভীর চিন্তায় আছো। কয়টা বেবি নেবে সেটা প্ল্যানিং করছো নাকি? বিষমে খেলাম আমি। চোখের পলক না ফেলে বড় বড় চোখ করে তাকালাম ওনার দিকে। আনভীর আমার চাহনিতে ভ্রুক্ষেপ না করে আনমনে বললেন, লিসা নাহি, বেবি নেওয়ার টাইম আছে অনেক, তোমায় এত তাড়াহুড়ো করতে হবে না, বুঝছো? আগে আমি নিজের কেরিয়ারটা একটু সামলে উঠি, সবাইকে জানিয়ে তোমায় প্রপারলি বিয়ে করে আনি, দেন ভাবা যাবে। তোমার এই বর পালিয়ে যাবে না, বুঝলে? মাথা ঘুরাচ্ছে আমার এই লোকের কথা শুনে। আমি কখন বেবি নেওয়ার কথার জন্য আবার তাড়াহুড়ো শুরু করলাম? অবাক প্রসন্ন অবস্থায় নিজেকে স্থির করে রেখেছি আমি। আনভীর আমায় এভাবে দেখে অদ্ভুত চাহনি নিয়ে তাকালেন আমার দিকে। ভ্রু উঁচিয়ে বললেন, আই নো আম হ্যান্ডসাম মিসেস আহি, এই চাহনিতে অনেকবার ঘায়াল করেছো, এতবার ঘায়াল না করলেও চলবে। ওনার ঠাট্টা ধরতে পেরে আমিও বললাম, আমি আপনার দিকে তাকাতে যাবো কেন? আমি হ্যান্ডসাম তাই? আফটার অল আমার ফ্যানরা তো আমায় দেখি অজ্ঞান হয়ে যায়। এমন বহু টক্সিক ফ্যান দেখেছি আমি যে আমায় দেখা মাত্র সেন্সলেস, বুঝছো? ইস, ভাব দেখলে বাঁচি না এই লোকের। তাই কোনো কথা না বাড়িয়ে নিজের কাজে মনোনিবেশ করলাম আমি। বাইরে চলমান রয়েছে ঝিরঝিরে বৃষ্টি। অগত্যই রেস্টুরেন্টের অপর তলায় দুজনে বসে কিছুক্ষণ বৃষ্টিতে আচ্ছন্ন নগরীর সৌন্দর্যে ডুবে পড়লাম। ওয়েটার এসেছিলেন মাঝখানে। আনভীর কিছু একটা বলতেই উনি মুচকে এসে চলে গেলেন। আমি জানি না ব্যাপারটা কি, তবে সন্দেহান লাগলো ব্যাপারটা, কিন্তু ওনাকে কিছু বললাম না। বৃষ্টির গতি কমার পর আনভীর আমায় নিয়ে বেরিয়ে পড়লেন এখান থেকে। গাড়িতে আমায় বসিয়ে ফিসফিসানো কণ্ঠে বলেন, কেমন লাগলো আজকে ডিনার? লজ্জায় মিয়ে পড়লাম আমি। কেননা আজকের এই সময়টা আমার কাছে স্পেশাল তো ছিলই বটে, কিন্তু আনভীরের সাথে ওই মুহূর্তগুলোর কথা ভাবলেই অন্যরকম অনুভূত হতে থাকলো আমার। নীলু তাই এই জন্যই বলেছিল আমায় গুছিয়ে নিতে। আনভীর আমার মুখ দেখে বুঝে নিল তার কাঙ্ক্ষিত উত্তরটা। গাড়ি স্টার্ট করতেই যাবেন তখনই ওনার মনে পড়লো যে উনি রেস্টুরেন্টে ক্রেডিট কার্ডটি ভুলে রেখে এসেছেন। আমায় তাই ধাতস্থ করে বললেন, একটু বসো আহি, 2 মিনিটের মধ্যে ফিরে আসছি। আনভীর চলে গেলেন। তারপর বৃষ্টি পড়ছে বিরামহীন ভাবে। আমি ঘোলাটা গ্লাসে দেখতে পেলাম উনি দ্রুত পায়ে রেস্টুরেন্টে ঢুকলো। অনুপাশ দিয়ে রকেট গতিতে ছুটে চলছে গাড়ি। হঠাৎ ড্রাইভিং সিটে পড়ে থাকা মোবাইলে চুং করে একটা শব্দ হলো। মেসেজ এসেছে আনভীরের। সচরাচর আমি অভ্যস্ত নই আনভীরের ফোন ধরে, কিন্তু স্ক্রিনে ভেসে থাকা লেখাটি কৌতূহলী করে তুললো আমায়। আমি তুলে নিলাম মোবাইলটা। নোটিফিকেশন বারে ছোট করে লেখা, ইমিডিয়েটলি তোমার সাথে দেখা করতে চাই এআরকে, এখনই আমার পুরো ফ্ল্যাটে আসো। যে মেসেজটি পাঠিয়েছে তার নাম দেখে অবাকের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছি আমি। সেখানে স্পষ্ট ইংরেজি ব্লক লেটারে লেখা রাহি। এটা যে আমার বড় বোন রাহি ছাড়া অন্য কেউ নয় তা ভালো মতো বুঝতে পারলাম। আনভীর আবারও মিথ্যে বলেছেন আমায়। মিথ্যে বলেছেন উনি যে রাহি আপুর কোনো খোঁজ জানেন না। নাহলে রাহি আপু এত রাতে তার কাছে ডাকছে কেন আনভীরকে? উনি কি আমার কাছ থেকে কিছু লুকিয়ে তাহলে রাহি আপুর সাথে কিছু করছেন, যার কথা অপূর্ব ভাইয়া বলছিল? মাথায় ঘুরপাক খাচ্ছে আমার অসংখ্য প্রশ্ন। আনভীরের ব্যবহার স্পষ্ট প্রকাশ পায় যে ঘৃণা করেন উনি রাহি আপুকে। আপুর জন্যই নাকি উনি আজ ফ্যামিলি থেকে দূরে। এটা সত্যি যে মায়ের মৃত্যুর পর রাহি আপু আর আমি বড় হয়েছি আলাদাভাবে। সেই সুবাদে আপুর বাল্যকাল সম্পর্কে সবকিছু অজানা আমার। কিন্তু এর মানে কি? তার মধ্যে এসে পড়লেন আনভীর। আমার হাতে ওনার মোবাইল দেখে চমকে উঠলেন। আমি স্তব্ধ হয়েছিলাম তখনও। নিষ্প্রভ চোখ দিয়ে রাখলাম মোবাইলের স্ক্রিনের দিকে। আনভীর অপ্রস্তুত হয়ে বললেন, আহি আমার ফোন। তৎক্ষণাৎ আরেকটা মেসেজ এলো রাহি আপুর কাছ থেকে, ভয়েস মেসেজ। আমি সময় ব্যয় না করে চাপ দিলাম ওটাতে। তখনই ওপাশ থেকে ভেসে এলো, এখনই আমার পুরনো ফ্ল্যাটে আসো, জরুরি কথা আছে তোমার সাথে এআরকে, আমার ফ্ল্যাটে আসো রাইট নাও। একটা গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি, এটা দিয়ে সহজে প্রমাণ করা যাবে যে বাবাই খুন করেছে মাকে।
এতে আহিওর প্রাপ্য দলিলে সাইন করতে পারলে অপূর্ব আর কিছুই করতে পারবে না ওর। তাহলে বুঝতে পারছো যে ঠিক কারণে ওকে বিয়ে করছে, সেই দায়বদ্ধতা থেকেই মুক্তি হয়ে যাবে। আহি যেন সিগনেচার করার আগে মোটেও জানতে না পারে যে তোমার আর আহির বিয়েটা দায়বদ্ধতা ছাড়া আর কিছুই না। বিকট বজ্রপাতের খেলা শুরু করেছে বাইরে, সেই সাথে বেড়ে যেতে থাকলো বর্ষণের ধারা, বাতাস বহমান, সেই পানি আসে পড়ছে গাড়িতে। রাহিয়াপুর কথা অদ্ভুতভাবে বাজতে থাকলো আমার কানে। কথাটার জোর যেন বজ্রপাতের চেয়েও বেশি। আনভীর যেন জমে গেলেন এবার। আমি নিরুদ্বেগে বললাম, এটা কি আনভীর? আনভীর ধাতস্থ করলেন নিজেকে, শীতল কণ্ঠে বলার চেষ্টা করলেন, আমি এক্সপ্লেইন। এটা কি আনভীর? রাহিয়াপু কি বলছে এগুলো? কথা বলেন না আনভীর। এতদিনে আমি বুঝতে পারলাম ঘটনার মূল উদ্দেশ্য। না রাহিয়াপু আনভীরের ক্ষতি করেছে, আর না রাহিয়াপুকে পাওয়ার জন্য আনভীর আমায় কিডন্যাপ করেছে। এগুলো সব ছিল চক্রান্ত। উইলে এটা স্পষ্ট লেখা ছিল যে আমার বিয়ের পরেই আমি প্রপার্টি দখল নিতে পারবো। এরই কি সুযোগ নিলেন আনভীর? এই জন্যই সেদিন ওনার বাবা যখন আমার আর ওনার বিয়ে পড়িয়ে দিলেন তখন নির্বিকারে মেনে নিলেন। আর ভাবলাম না আমি জিজ্ঞেস করলাম, বিয়েটা কি দায়বদ্ধতা ছিল আনভীর? লেট মি এক্সপ্লেইন। হ্যাঁ নাকি না আনভীর? আমি জানতে চাই যে আপনিও কি তবে প্রপার্টির জন্য? চিৎকার করে বললাম আমি। আনভীর নত হয়ে গেলেন এবার, গম্ভীর মুখে বললেন, হ্যাঁ, কিন্তু আরো অনেক কারণ আছে আহি। সবটা না জেনে আমায় ভুল বুঝো না। কাতর কণ্ঠ কথাটি বললেন আনভীর। আমি কথা বাড়লাম না, যা বোঝার বুঝে গিয়েছি। অপূর্ব ভাইয়া আর আনভীরের মধ্যে কোনো পার্থক্য নেই, সবাই ঠকিয়েছে আমায়। আমি চুপ হয়ে গেলাম, মৌন কণ্ঠে বললাম, গাড়ি স্টার্ট করুন আনভীর, আমার দম বন্ধ লাগছে। গাড়ির শব্দ পেতে ওয়াচম্যান এসে খুলে দিল বাড়ির গেট। আনভীর গাড়ি ঘুরিয়ে তা ভেতরে নিয়ে গেলেন। ওনার চোখ মুখ অন্যরকম লাগছে দেখতে, কিন্তু আমি কোনো প্রতিক্রিয়া করলাম না। সারাটা পথেই আমরা চুপ ছিলাম। আনভীর অবশ্য চেষ্টা করেছিলেন আমায় মানাতে। আমি শুধু তখন এটাই বলেছিলাম যে এখানে আমার কথা বলতে ইচ্ছে করছে না আনভীর। এক্সপ্লেইন তো আপনাকে দিতেই হবে, কেন প্রতারণা করেছেন আপনি আমার সাথে। তবে এটা মুখ্যম সময় না। তারপর দুজনেই আমরা চুপ, শুধু শোনা গিয়েছে গাড়ির ইঞ্জিনের শব্দ আর বৃষ্টির ছন্দপাত। গাড়ি থেকে নামতেই আনভীরের বাড়ির সামনে সিকিউরিটি গার্ড বললেন, প্রয়োজন পড়বে না। আমি হালকা বৃষ্টি মাথায় নিয়েই গাড়ি থেকে নেমে বাড়ির ভেতর প্রবেশ করলাম। বিশাল আকারের ড্রয়িং রুম, পুরোই অন্ধকার লাগছে এখন। যা দেখা যাচ্ছে তা হচ্ছে শুধুমাত্র ইয়ার্ড আর সুইমিং পুল মুখী থাই গ্লাসের কল্যাণে। এটা ভেদ করে বাইরের আবছা আলো ঘরে ঢুকেছে। ড্রয়িং রুম খানিকটা অগোছালো। ডাইনিং টেবিল পরিষ্কার করে গুছিয়ে নিয়েছেন নুরিয়াপা। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম 12টা বেজে 2 মিনিট। নীলু আর এইদিকে নাহিদ ভাইয়া হয়তো গভীর ঘুমে আরামে আবদ্ধ। অনেকটা ছনছাড়া অবস্থা নিয়েই টলতে টলতে উপরে গেলাম আমি। চুপ করে রুমের খাটে বসে পড়লাম। আনভীরের রুমের বারান্দা থেকে চমৎকার ভিউ দেখা যায় বিলাসবহুল এই আবাসিক এলাকার। পাশের প্লটটা একজন স্বনামধন্য শিল্পপতির প্রপার্টি, যেখানে নানা জাতের গাছ আছে বিধায় আমাদের এখান থেকে মনোমুগ্ধকর লাগে দেখতে। ওই ফার্ম হাউসটা খালিই থাকে বেশিরভাগ সময়, তবে মাঝে মাঝে শিল্পপতির ছেলে তার বন্ধুদের বা গার্লফ্রেন্ড নিয়ে এখানে আনন্দ উল্লাস করতে আসেন। আজও এসেছেন। ছাদে করা ছাউনির নিচে আবছা আবছা মানুষের উপস্থিতি আর গান বাজনা, হই হুল্লোড়ের শব্দ আলোড়িত হচ্ছে। আমি নিষ্পলকভাবে তাকিয়েছিলাম কিছুক্ষণ বেলকনির দিকে। হঠাৎ ঘরের দ্বিতীয় উপস্থিতি টের পেলাম। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।